হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আমি আপনাদের কথা দিয়েছিলাম আমার তরফ থেকে আমি নিফটিকে 2030 পর্যন্ত কোন জায়গায় দেখছি, সেই প্রবাবিলিটি অ্যানালাইসটা আমি বেসড অন প্রিভিয়াস রেকর্ড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব সম্ভবত একটা ভিডিওতে এটা করা সম্ভব হবে না, তাই আমি দুটো ভিডিওতে জিনিসটাকে কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করব। ফ্রেন্ডস, প্রথমে জেনে নেব যত মার্কেট কোলাপস হয়েছে, মানে মার্কেট ক্র্যাশ করেছে, হিস্ট্রি অফ স্টক মার্কেট কি কি কারণে। প্রথমত হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন, অর্থাৎ বিভিন্ন দেশের একে অপরের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে মার্কেট কিন্তু ক্র্যাশ হয়েছে, ইতিহাসে এরকম রেকর্ড আছে। দ্বিতীয়ত হচ্ছে হিউজ স্ক্যাম লাইক ব্যাংক কোলাপস। স্ক্যাম হওয়ার কারণে বড় বড় ব্যাংক বন্ধ হয়ে গেছে, এ কারণে কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। তৃতীয়ত এপিডেমিক লাইক করোনা, যেমন ধরুন হঠাৎ করে কোনো মারণ রোগ যখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, যেমন ধরুন করোনা, এই সমস্ত সময় কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। বা ধরুন বিশ্বব্যাপী খরা বা অতি বন্যা, এই সমস্ত কারণেও কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। তাহলে এই প্রবলেমগুলো বাদ দিলে বাকি টাইমগুলোতে কিন্তু মার্কেট তার নর্মাল অ্যাক্টিভিটি করে, কারণ প্রত্যেকটা দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি নর্মাল থাকে। তো ফ্রেন্ডস, আমি ফার্স্ট ফেজে আমি 2019 থেকে 2022 পর্যন্ত নিফটির যে আচার আচরণ সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রসঙ্গত বলে রাখি, একটা হিস্ট্রি কিন্তু আপনাদের মনে করিয়ে দেওয়াটা খুব জরুরি। ইন্ডিয়ান স্টক মার্কেটের হিস্ট্রিতে 2016 সালে যে ডিমনিটাইজেশন হয়, ডিমনিটাইজেশনের কারণে কিন্তু সমস্ত কোম্পানির গ্রোথের উপরে প্রচন্ড এফেক্ট পড়ে নোটবন্দির কারণে। এটা কিন্তু মার্কেটের জন্য একটা খারাপ খবর ছিল। দ্বিতীয়ত 2017 সালে খুব সম্ভবত জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়, অর্থাৎ জিএসটির ইনফ্রাস্ট্রাকচার সবার কাছে অ্যাভেলেবল ছিল না, কিন্তু তড়িঘড়ি জিএসটিকে ইমপ্লিমেন্ট করে, যার কারণে কিন্তু সমস্ত কোম্পানির বিজনেসের মধ্যে কিন্তু এফেক্ট আসে। এই কারণে কিন্তু ওই পার্টিকুলার পিরিয়ডে 2016 থেকে প্রায় 2019-এর প্রথম পর্যন্ত নিফটির আর্নিং কিন্তু ফ্ল্যাট ছিল, ইপিএস 366 থেকে 405-এর রেঞ্জে ছিল। আবার 2018-তে কিন্তু একটা হিস্টোরিক্যাল ডিসিশন নেয় ইন্ডিয়া গভর্নমেন্ট, প্রায় 10% কাছাকাছি ট্যাক্স কিন্তু তারা কম করে দেয়। ট্যাক্স কমিয়ে দেওয়া মানে আলটিমেটলি প্রফিট বেড়ে যাওয়া, নেট প্রফিট বেড়ে যাওয়া, এবং নেট প্রফিট বেড়ে যাওয়ার কারণে আর্নিং পার শেয়ার বেড়ে যাবে। তাহলে এই পটভূমিকাটা আপনাদের কাছে থাকা দরকার ছিল। এবারে বলি 2019-এ ফ্রেন্ডস, 2019-এ যখন মানে মার্কেটে যখন ক্র্যাশ করে,
দেখুন 2018 যে হিউজ ট্যাক্স কাট হয়, সেই ট্যাক্স কাটের পরে 2019-এ কিন্তু সমস্ত কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে, ঠিক আছে, এবং তাদের প্রফিট বাড়তে থাকে, সেই কারণে ইপিএসও বাড়তে থাকে, ঠিক আছে। এবারে দেখুন, আমি চলে যাব 2019-এর 2019-এর এতে যদি চলে যাই আমি, দেখুন আমি কিন্তু 2019-এর এতে চলে এসেছি, যেখান থেকে মার্কেটটা ক্র্যাশ করেছিল। আমি সেটাকে এইখানে একটা টেবিল আকারে তৈরি করেছি। প্রথমত কি, ইয়ার, নিফটি, ঠিক আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে পি, দ্বিতীয়ত হচ্ছে পি কত এবং কোন মাসে কত হয়েছিল, ঠিক আছে, আর কোন মান্থটাতে ওই পিটা হয়েছিল। এবারে দেখুন 2019-এর ডিসেম্বরে নিফটির পি যখন 28 ছিল, নিফটির পি যখন 28 ছিল, তখন নিফটি ছিল 12,212-তে, এবং সেখানটাতে নিফটির ইপিএস কত ছিল, 429। কোন জায়গাটাতে ফ্রেন্ডস, দেখুন ঠিক এই জায়গাটাতে 2019-এর এই ডিসেম্বরে, ঠিক আছে, 12,200-র কাছাকাছি নিফটি ছিল, ইপিএস ছিল 430, ওকে, এবং এই জায়গাটাতে পি কিন্তু শুট করে গেছিল কততে, 28-এ। লজিক কি ছিল, লজিক ছিল এই নির্মলা সীতারামনের যে মানে ট্যাক্স কাট, তার যে এফেক্ট আসছে, তার জন্য মার্কেটের যে গ্রোথটা আসবে সেটাকে কিন্তু অ্যান্টিসিপেট করে মার্কেট কিন্তু নিফটির হাই ভ্যালুয়েশন ডিসাইড করে ফেলে। কিন্তু কি হয়, ঠিক তাহলে ডিসেম্বর পর্যন্ত স্টোরি ক্লিয়ার। 2020-তে কিন্তু হঠাৎ করে দেখা যায় কি হয় না, করোনার জন্য সারা বিশ্ব জুড়ে লকডাউন শুরু হয়ে যায়, এবং অ্যাজ এ রেজাল্ট কি হয়, নিফটি নিফটি কিন্তু তখন প্রায় 7,500 পর্যন্ত চলে আসে, ক্লিয়ার, 7,500 পর্যন্ত, প্রায় 40% মতো নিফটি কোলাপস করে, ওকে। এবং তখন নিফটির পি কত ছিল, নিফটির পি ছিল প্রায় 21.3। এইখানটাতে এই 28 থেকে 21.3 কি করে হলো না, 12,200 থেকে 8,200, যেই নিফটি নিচে নেমে এলো একই আর্নিং পার শেয়ারে, তার পি কিন্তু কমে গেল। কিন্তু দেখুন ফ্রেন্ডস, রহস্যটা কোন জায়গায়, মার্কেটের বিহেভিয়ারটাকে জানানোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের অ্যানালাইসিসটা বোঝানোর চেষ্টা করছি। নিফটি পড়ে যাওয়ার পরেই কিন্তু যদি আপনি দেখেন, ডিসেম্বরে জানুয়ারি থেকে নিফটি পড়তে শুরু করলো, কিন্তু সেই হাইকে ভেঙে দিল কবে, অক্টোবরে। কিন্তু তখন নিফটির যে আর্নিং তখনও কিন্তু ফ্ল্যাট আসছে, অর্থাৎ ধরুন লকডাউনের কারণে কোম্পানি শাটডাউন, শাটডাউন হলে প্রোডাকশন বন্ধ, প্রোডাকশন হলে সাপ্লাই বন্ধ, প্রফিট কম, প্রফিট কম মানে আর্নিং পার শেয়ার কম। তাহলে পুরো ধরুন 2020 সালটা, পুরো 20 সালটা কিন্তু নিফটির আর্নিং এ তেমন কোনো ডিফারেন্স আসেনি, কিন্তু মার্কেট কিন্তু ফিউচারকে অনেক আগে থেকে অ্যান্টিসিপেট করে, অনেক ভবিষ্যৎ আগে থেকে অ্যান্টিসিপেট করে। মার্কেট কিন্তু ওই আর্নিং এ উপরের দিকে চলে গেল, এত উপরের দিকে চলে গেল, যার ফলস্বরূপ এখানে দেখুন নিফটির পি কোথায় চলে গেল, প্রায় 37 থেকে 40-এর দিকে। কবে,
2020-তে। এখানে আপনাদের স্ট্যাটিস্টিক্স এর জন্য দেখিয়েছি যে ওই বছরেরই যেখানটাতে মার্চে 8,200 ছিল, সেটা ডিসেম্বরে হয়ে গেল 13,454, পি হয়ে গেল 37, ইপিএস কমে গেল। কিন্তু মার্কেট কিন্তু ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারে বলেই এত উপরে চলে গেছে। কারণ কি দেখুন, মাত্র কয়েকদিন পরে তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট আসতে শুরু করে, তাতে কিন্তু দেখুন অক্টোবরে গিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ইপিএস 658 হয়ে গেছে। ইপিএস যেই 658 হয়ে গেছে, পি কিন্তু 37 থেকে 27-এ নেমে এসছে এবং মার্কেট আরো উপরে চলে গেছে 18,300। ঠিক আছে, এবং একইভাবে 2022-এ যখন ইউক্রেন রাশিয়া ওয়ারের প্রথম সূত্রপাত হয়, তখন কিন্তু নিফটি কোথায় এসেছিল নেমে, দেখুন 15,200-র কাছাকাছি নেমে এসেছিল এই জায়গাটাতে। ঠিক আছে, সেখানে কিন্তু আর্নিং এ কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি, তাহলে পি তে প্রভাব পড়েছে। এবং সেক্ষেত্রে পি কোথায় অবধি নেমে এসেছিল, 20-র কাছাকাছি চলে এসেছিল। আর্নিং যেহেতু হাই আছে, তাই এখানে কি হলো না, নিফটি সস্তা, অতএব মার্কেট আর পড়তে দিচ্ছে না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমি এইটার দ্বারা যেটা বোঝাতে চাইছি যে নিফটির কিন্তু একটা যে বেস, যেটাতে নিফটি এসে সাপোর্ট নেয়, অর্থাৎ বড় বড় ইনভেস্টর যেখানে কেনাকাটা করার জন্য দৌড়ে চলে আসে, সেটা হচ্ছে নিফটির পি যখন এই ধরুন 20-র কাছাকাছি, এবং হাই যদি দেখা যায় 28-27 কিন্তু হামেশাই হতে থাকে। তাহলে আমরা যখন ভবিষ্যৎটা প্রেডিক্ট করতে যাব, তখন আমরা কিন্তু কোন ডাটাটার উপরে ভিত্তি করে নিফটিটাকে প্রেডিকশন করব। আমরা আর একটা কথা বলি ফ্রেন্ডস, দেখুন আপনি যদি দেখেন যে এটা 2019-এর ডিসেম্বরের ডাটা, আমি যদি 2020, 21 এবং 22 বাদ দিয়ে দেন, 20-র পুরো সাল, 21-এর পুরো সাল এবং 22-এর যদি জুন পর্যন্ত দেখি, তাহলে দেখব নিফটি 429 থেকে, মানে ইপিএস 429 থেকে 808-এ চলে গেছে। এবং যদি আপনি সিএজিআর ক্যালকুলেশন করেন, তাহলে দেখতে পাবেন এই 3 বছরের সিএজিআর যে গ্রোথ 23.5%, অর্থাৎ নিফটি 3 বছরের মধ্যে কিন্তু 23% হারে গ্রো করেছে, যার জন্য 28 থেকে পি 20-তে চলে এসছে। ক্লিয়ার? তাহলে আমরা আর্নিং পার শেয়ারটাকে কিন্তু প্রজেকশন করার চেষ্টা করব। আমরা যেটা করব, ভবিষ্যতে আমরা নিফটির আর্নিং গ্রোথটাকে 15-16% হারে রাখবো এবং নিফটির পিটাকে 22 এবং 25-এর স্ট্যান্ডার্ডে যদি রাখি, তাহলে 2030-এর মধ্যে আমরা নিফটিটাকে কোথায় দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা এর পরের ভিডিওতে কিন্তু আমরা সেটার ব্যাখ্যা করব। ফ্রেন্ডস দেখুন, আমি সামারি হিসাবে আবার একবার বলে দিই যে প্রথমত ইপিএস 2019 থেকে 22-এর মধ্যে যদি আমি 3 বছরও ধরি, 429 থেকে 808 পর্যন্ত গেছে এবং এটার গ্রোথ যদি আপনি কম্পিউটারে দেখেন, প্রায় 23.5% সিএজিআর হারে গ্রো করেছে, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হিসাবে। তাহলে ইপিএস এর পিকচার ক্লিয়ার। এবং বর্তমান ইন্ডিয়ার যে অর্থনৈতিক অবস্থা, তাতে কিন্তু আমি যে হারে ক্যালকুলেশনটা করব, সেটা 15-16% হারে, যেটা খুবই পসিবল। দ্বিতীয়ত, আমি পিটাকে কিন্তু 22 এবং 25-এর রেঞ্জে স্ট্যান্ডার্ড রাখবো। দেখুন কোনো কারণে ধরুন এই যে কন্ডিশন গুলো, এই যে উপরে যেগুলো বললাম, জিও পলিটিক্যাল টেনশন যে কোনো মুহূর্তে ডিটোরেট করতে পারে, খারাপ হতে পারে, স্ক্যাম যে কোনো মুহূর্তে আসতে পারে, এগুলো প্রেডিক্ট করা সম্ভব নয়। ধরুন এপিডেমিক লাইক করোনা যে কোনো মুহূর্তে আসতে পারে, কি ড্রট, ফ্লাড এগুলো আসতে পারে, এর জন্য কিন্তু সমস্যা আসবে। কিন্তু এগুলোকে ওভারকাম করেও নিফটি 2030-এর মধ্যে
কোথায় পৌঁছতে পারে আমি তার একটা প্রেডিকশন নেক্সট এপিসোডটাতে আপনাদের দেবো। এখনো পর্যন্ত আমি কিন্তু নিফটির এই লেভেলটা পর্যন্ত আপনাদের ব্যাখ্যা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরের এপিসোডটা দিতে হয়তো একটা দুটো দিন দেরি হতে পারে। কথা হবে পরের এপিসোডে।